আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে বিজয়, এটি রীতিমতো ভূমিধস বিজয়। যারা জামায়াত এবং শিবির সম্পর্কে জানেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্মকাণ্ড এগুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল ছিলেন তারা সবাই জানতেন যে ফলাফল এমনটি হবে। অনেকে বলেছেন, অনেকে বলেননি। আমি ব্যক্তিগতভাবে 2012 সনে এই বিষয়টি যখন প্রথম জানলাম জেলখানাতে বসে, যে তাদের ব্যাপক প্রস্তুতি, তো জেল থেকে বের হয়ে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে নয়াদিগন্ততে এই ঘটনাগুলো লিখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তাদের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যে সংখ্যাধিক্য, তাদের যে রিক্রুটমেন্ট এবং তাদের যে দাওয়াতি কর্মকাণ্ড এবং সেখানে তারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নার্সিং করছে, সেক্ষেত্রে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ধারণা, বিশ্বাস, পুলিশ যদি নিউট্রাল থাকে তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদল এই দুটো শক্তি যদি একত্র হয়, 1 ঘন্টা শিবিরের সঙ্গে তারা পারবে না। কি করতে? মারামারি করে, শক্তি প্রদর্শন করে, কৌশল করে তারা 1 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না। এবং এই বক্তব্য আমি শুনেছিলাম জনাব, যাকে বলা হয় মীর কাসিম আলী সাহেবের মুখে। উনি আর আমি পাশাপাশি থাকতাম, উনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। উনি এখন প্রয়াত, কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন, আমি জেল থেকে বেরোই এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রথমত সম্পাদকীয় লিখেছিলাম, পরে আবার একটা আমার যে কারাগারের জীবন নিয়ে একটা লেখা লিখেছিলাম, এমপির কারাদহন, ওটা ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রতিদিন ফার্স্ট পেজে ছাপা হতো। এবং ওইটা তখন তো বাংলাদেশ প্রতিদিন মানে তখন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের 1 নম্বর ওয়েল সার্কুলেট পত্রিকা। তো যারা পড়েছেন তারা তো সবাই জানেন। কিন্তু দুর্ভাগ্য যে আওয়ামী লীগের যে কর্তা ব্যক্তি, আমার আশা ছিল যে তারা আমাকে জিজ্ঞাসা করবেন বা জেলখানার মধ্যে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন। এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা আপনি পত্রপত্রিকা আমার দেশ বলেন, নয়াদিগন্ত বলেন বা সচিবালয় বলেন, বাইরে যারা ইউটিউবার রয়েছেন জামাতের পক্ষে যে কাজগুলো করছেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক, তারা একসঙ্গে শেখ হাসিনার পতনে কিভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, ইউরোপ এবং আমেরিকাতে যুগপৎভাবে কিভাবে কাজগুলো করেছে, এই পুরো বিষয়টি আমি কিন্তু একেবারে জেনে এসেছিলাম 2012 সনে। এবং আমি যতটা সম্ভব ইঙ্গিত দিয়ে সেগুলো প্রকাশ করেছিলাম খোলামেলাভাবে, এবং এটা বই আকারে এখনো মার্কেটে আছে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগের কোনো লোক সেটা পড়েছে কিনা আমি বলতে পারবো না, বা পড়লেও সেটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের পতন আসলে জামাতের হাতে হয়েছে। এটা হলো বাস্তবতা। পুরো জিনিসগুলো মানে মাস্টার মাইন্ড হিসেবে জামাত যে কাজগুলো করেছে, যার প্রস্তুতির কথা আমি সেই 2012 সনেই দেখেছিলাম, শুনেছিলাম, সেটার বাস্তব রূপ যখন 2024 সনে আমি দেখলাম, আমি আশ্চর্য হইনি। আবার দেখুন যে এই যে ডাকসু নির্বাচনে যে ফলাফল হলো, যারা বিএনপিপন্থী লোকজন আছেন বা যারা মুক্তিযুদ্ধপন্থী লোকজন আছেন, তারা সবাই নানা রকম আবেগ, অনুভূতি, প্রেডিকশন তাদের সামাজিক মাধ্যমে দিয়েছেন। আমি কিন্তু একটাও মন্তব্য করিনি, জাস্ট একটা মন্তব্য করিনি। তো আমার জানা ছিল যে এরকম একটা ফলাফল হবে। এখন বক্তব্যটা হলো যে ফলাফলটা হলো, এই ফলাফলের ভবিষ্যৎটা কি বা কেন হলো। আমি যেটা বলতে চাই যে 1971 সনের পরে যখন জামাত ব্যান্ড হয়ে গেল এবং পরবর্তীতে যখন ছাত্র শিবির, আগে যেটা ছাত্র শিবির তো স্বাধীন বাংলাদেশে হয়েছে, সেই ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো অবধি প্রায় 50 বছর হয়ে গেছে। তো কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি মাদ্রাসাগুলোতেও তাদেরকে আসলে কাজ করতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিবিরের নেতা, তারা যে কত মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সেটা বলার মতো নয়। আমি একজন ভদ্রলোকের নাম বলি, আমাদের এলাকায় বাড়ি। তো তিনি যাকে বলা হয়
নাম বলবো না, পরবর্তীতে একটা ব্যাংকের ডিএমডি হয়েছিলেন বা এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন। তো ঢাকা কলেজে আমাদের বড় ভাই ছিলেন। তো খুব মারলো একবার, ছাত্রলীগের ছেলেরা মারলো, ছাত্রদলের ছেলেরা মারলো, তিনি শুধু হাসতেন। এরপরে তিনি আবার ইউনিভার্সিটি এসে কতবার মার খেলেন, একবার ইলেকশনও করলেন, কিন্তু কোনোদিন জোরে একটা কথা বলেননি, কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি, শুধু মার খেয়েছেন আর শিবির করেছেন, পরে জামাত করেছেন, এবং ওটা করেই একটা ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রিটায়ার্ড করেছেন। জামাতের কাছ থেকে তিনি কি নিয়েছেন, কি পেয়েছেন, এটা আমি বলতে পারবো না, কিন্তু ওই ভদ্রলোকের মতো এরকম আরো শত শত হাজার হাজার জামাতের নেতাকর্মী যাদের জীবনটা শুরু হয়েছিল শিবির দিয়ে, মার খেয়েছেন, জেলে গিয়েছেন, বিনিময়ে কিছু পাননি, জামাত করেছেন, জেলে গিয়েছেন, কর্মজীবন লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, জেলে গিয়েছেন, অনেকে মরে গিয়েছেন, কিন্তু কোনো অভিযোগ রেখে যাননি, কিন্তু তার ছেলে সন্তানদেরকে আবার শিবিরে ভর্তি করিয়ে গেছেন যে তোমরা আমার মরার পরে শিবিরে যেও এবং জামাতে যেও। তো এই যে 50 বছরের যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা জামাত এবং শিবির পথে প্রান্তরে, মাঠে ঘাটে, সব জায়গাতে তারা এটা বজায় রেখেছে। আপনি সমালোচনা করেন, গালি দেন, রাজাকার বলেন, আলবদল বলেন, যা কিছু বলেন না কেন সেটা আপনি বলতে পারেন, কিন্তু তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য তার থেকে একটু বিচ্যুত হয়নি। তাদের বিশ্বাস কখনো কমেনি, আস্থা কখনো কমেনি। ঘোরতর বিপদের দিনেও তারা একবারও নিজেদের নসিবকে বা কপালকে তারা, তকদিরকে তারা দায়ী করেনি। ফলে কি হলো, আজকে সারা বাংলাদেশে তাদের যে রমরমা একটা অবস্থা, সেই রমরমা অবস্থাটা এখনো পর্যন্ত আমরা অনুধাবন করতে পারছি না তৃণমূলে। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হবে, এটাও কিন্তু খুব অল্প কিছু লোকজন ছাড়া মোরলের সবাই কল্পনাই করতে পারেননি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই অবস্থা করবে। একইভাবে বিভিন্ন এলাকার যে নির্বাচনী এলাকাতে তারা যে প্রচারণা চালাচ্ছে, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, গলাচিপা এবং দশমিনা। আমি যখন এমপি হলাম 2008 সনে, তখন দেখলাম যে তারা সাকুল্যে 1000-3000 লোক গলাচিপা দশমিনাতে জামাত শিবির করেন, এবং মানে তারা ওই জামাত শিবির করেন, কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ান না। এর মধ্যে আমি 4-5 জনকে চিনতাম। এখন যিনি জেলা জামাতের আমির, তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন। তো আমি যখন হলাম, তাকে মারবে, সবাই মারবে, মানে তাকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। উনি ওখানে শাহ আলম সাহেব, প্রফেসর শাহ আলম। তো আমি একদিন তাকে ডাকিয়ে আনলাম, এনে আমি বললাম যে আপনি আমার সঙ্গে চলেন, এবং প্রতিদিন পুলিশের যে ওসি তাকে বললাম যে শাহ আলম সাহেবকে নিয়ে আমার বাসায় আসবেন এবং আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবেন। উনি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন। তো ওই অবস্থাতে তাকে প্রোটেকশন দিলাম। এর বাইরে অন্যান্য যে কয়জন ছিলেন, যারা মূলত একটি মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তো তারা খুব সাবধানে জামাত করতেন, এত সাবধানে যে বলার মতো নয়। তো আমি ধারণা করলাম যে হাইয়েস্ট 3000 লোকের বেশি জামাতের কর্মী হবে না গলাচিপা দশমিনাতে, এবং ওটা দ্বিতীয় টুঙ্গিপাড়া। ওখানে আওয়ামী লীগের বাইরে জামাতের মানে যখন ছিল 3000, চরমোনাইয়ের ছিল 15,000 ভোট, ওখানে চরমোনাইয়ের ভোট বেশি। আর যেটা বলা হয় শর্ষিনা পীর সাহেব, তাদেরও 15,000-এর মতো ভোট আছে, যারা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়। এরা চরমোনাইয়ের পীর সাহেবের মুরিদ। আর জামাতের বাইরে ওখানে বিএনপির যে ভোট 2008 সনে, এটা ছিল 60 থেকে 65,000, 60 থেকে 65,000, এবং 2008 সনে যে নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল, এখন এর চেয়ে আর হয় না। এর কারণ হলো, যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি আমার মামার শ্বশুর শাহজাহান খান, এবং বিএনপি ওই এলাকাতে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। আর আমি তো আওয়ামী লীগ থেকে গেলাম, তো ওই বছর সবচেয়ে বেশি কালেকশন হয়েছে। তো সেক্ষেত্রে উনি ভোট যেটা পেয়েছিলেন, সম্ভবত 62 বা 65,000-এর মতো ভোট পেয়েছিলেন, ওটাই আসলে বিএনপির সর্বোচ্চ ভোট ওখানে। আর আমি যেটা পেয়েছিলাম সেটা হলো 1,25,000 বা 22,000-এর মতো ভোট। তো এখানে মোটামুটি যারা নিউট্রাল ভোট ছিল 1020 ভোট, এটা আমি নতুন প্রার্থী ছিলাম, সেখানে নতুন আসছে। আলটিমেটলি ওখানে 1 লাখ ভোট তখন ওই সময়টাতে আওয়ামী লীগের ছিল। এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না। তা আমি 2018 সনে যখন বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম, তখন সঙ্গত কারণেই জামাতের যারা লোকজন তারা সবাই এলেন,
এবং তারা নিজেরাই তখন বললেন যে তাদের এখন 15 থেকে 20,000 ভোট গলাচিপা দশমিনাতে আছে। এবং যে পরিমাণ জামাতের লোক আমার কাছে এলেন ওই সময়টিতে, আমি দেখলাম বিএনপির লোকের চাইতে জামাতের লোক কোনো অংশে কম নয়। তাদের উৎসাহ, উদ্দীপনা, ইনভেস্টমেন্ট, ডেডিকেশন, রাত্রি 1টা-1.5টার সময় তারা দল বেঁধে 100-150 চলে আসছেন। তো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে 14 থেকে একেবারে 18, এই 4 বছরের মধ্যে এদের এত উন্নয়ন, আমি খুব অবাক হয়ে গেলাম। আর গত 4-5 দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বলল যে, ভাই কি বলবো, ওরে ভাই রে, আমার চারিদিকে শুধু জামাত আর জামাত, জামাত ছাড়া কোনো লোক নেই, বাড়ি বাড়ি শুধু জামাত আর জামাত। আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না। বাউফলে ওখানে ডক্টর মাসুদ আছেন, ডক্টর মাসুদ, তো বললো যে ওখানে তিনি চোখ বুজে হয়ে যাবেন, ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, ওখানে শুধু জামাত আর জামাত। কিন্তু যে গলাচিপা দশমিনাতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নামগন্ধ ছিল না, বিএনপির যেখানে প্রায় 65,000 ভোট, সেখানে এখন জামাত এমন অবস্থা হয়ে গেছে, জামাতের কথা মতো প্রশাসন চলছে। ডিসি, এসপি, ওই জেলা আমির, আমার যে শালম সাহেবকে আমার প্রোটেকশন দিতে হয়েছিল, এখন যদি আমার গলাচিপে যেতে হয়, ওই শালম সাহেবের প্রোটেকশনে আমার যেতে হবে। এই অবস্থা হয়ে গেছে। এখন আমি যেটা খুব সহজ সরলভাবে আপনাদেরকে যে কথাটা বললাম, যে সত্যটা স্বীকার করলাম। আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো নেতা বা ওই এলাকাতে বিএনপির যে প্রার্থী আছেন, বা পটুয়াখালী সদরে বিএনপির যে প্রার্থী, তিনি অবশ্য বুঝতে পারছেন, তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আলতাফ সাহেব, সেই এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব, বিমান বাহিনী প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি, তার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি বলছেন যে আমরা টেম্পো স্ট্যান্ড দখল করেছি, তারপরে বাস স্ট্যান্ড দখল করেছি, হুন্ডা স্ট্যান্ড দখল করেছি, চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, মানে এই সব কাজগুলো আমরা করেছি। আর তারা কোর্ট কাছারি, অফিস আদালত থেকে শুরু করে সব কিছু তারা দখল করে রেখেছে। ফলে কি হচ্ছে, কৌশলে তাদের কাছে আমরা শিশু হয়ে গেছি। ভোটের মাঠে আমরা যে গিয়ে ভোট চাইব, মানে আলতাফ সাহেবের কথা, সেই মুখ আমাদের নাই। আর ভোটের মাঠে জামাতের একজন লোক যদি খালি, তাদের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই। বিএনপি যে অপকর্মগুলো গত 1 বছর করেছে, সেই অপকর্ম করে যদি খালি নামগুলো বলে যে টেম্পো স্ট্যান্ড কে দখল করেছে, কে মামলা দিয়েছে, কে আপনার বাড়ির গরু চুরি করেছে, কে ধরে নিয়ে গেছে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে ভোটগুলো অটোমেটিক জামাতের কাছে চলে যাবে। তো এটা আলতাফ সাহেব এই কথাগুলো উনি বলেছিলেন। তো এই যে দেখেন, জামাতের যে একটা ঐতিহাসিক যে বিজয় হলো ডাকসুতে, এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে। পরবর্তী যে ডাকসু নির্বাচনগুলো হচ্ছে, পরবর্তী যে সংসদ নির্বাচনগুলো হচ্ছে, সেটা জগন্নাথে হবে, তারপর রাজশাহীতে হবে, জাহাঙ্গীরনগরে হবে, এবং সেখানে দেখবেন যে কি পরিমাণ তাদের যে বিজয় হয়। এরপরে যেটা হবে সেটা হলো যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তারপর কুমিল্লা হয়, সিলেট হয়, চিটাগং হয়, রাজশাহী হয়, বরিশাল হয়, সেখানে জামাত এবং চরমোনাই তারা যদি সম্মিলিতভাবে প্রার্থী দেয়, আপনি চিন্তা করেন যে 2014 সালে সাইদ খোকন যখন হলেন, তখন তৃতীয় ভোট পেয়েছিলেন কিন্তু চরমোনাই পীর সাহেবের, এবং তারা প্রায় 90,000 ভোট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা পেয়েছিলেন। তো জামাত যদি 2 লাখ ভোট থাকে, এবং এটা এখন যদি বেড়ে 3 লাখ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, চরমোনাইয়ের ভোট যদি 1.5 লাখ হয়, 4.5 লাখ ভোট এখানে। আর এই সময়টাতে মাশাআল্লাহ বিএনপি যে কর্মকাণ্ড করেছে, তাদের ভোট যদি লাখখানিক কমে যায়, জেনুইন ভোট হয় লাখখানিক কমে যায়, দেখেন তো কারা জিতে। উত্তরে চিন্তা করেন তাবিতাওয়াল, দক্ষিণে এশরাক। এখন এশরাক, তাবিতাওয়াল, তাদেরকে তো নতুন করে পরিচয় করায় দেওয়ার দরকার নেই, এভরিবডি নোজ। কিন্তু জামাত এমন একজন প্রার্থী দিল, ধরুন তারা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিল, বা বাইরে থেকে একজন লোককে যার খুব ইমেজ রয়েছে, খুব ভালো ইমেজ রয়েছে, পজিটিভ ইমেজ রয়েছে, তাকে এনে জামাতের প্রার্থী করা হলো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোত্থেকে এনে তারা নিয়োগ দিল, আমি কি টের পেয়েছি? তারা এই ক্যাবিনেট সচিব, এখন সবাই বলতেছেন তিনি জামাতের লোক, ক্যাবিনেট সচিবকে তারা যে নিয়োগ দিয়েছে, আমি কি একটা উপশব্দ করার সুযোগ পেয়েছি? পাইনি। তো এইভাবে তো দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেল যে এমন একজন প্রার্থীকে দিল, এরশাকের পাশে তাকে দাঁড় করাইলেই মনে হবে যে না, এই লোকটা ভালো, এরশাকের চেয়ে ভালো, এরশাকের চেয়ে শিক্ষিত, এই লোকের দ্বারা সিটি কর্পোরেশনের উপকার হবে। তারপর তো জামাতের মজমা, জামাতের মিটিং টিটিং যা কিছু আছে, এগুলো যদি চলতে থাকে, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও 10 গুণ ভালো ফলাফল করবে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস
কে দিয়ে তারা এই কাজগুলো না করিয়ে তারা জাতীয় নির্বাচনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আবার যদি ইউনিয়ন নির্বাচন হয় সেখানেও কিন্তু তারা একই অবস্থায় করবে। তো কাজে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সফলতা, ডাকসু নির্বাচনে যে ভূমিধস বিজয়, এটা এখানে থামবে না। এই গন্তব্য স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে বিরাট এবং ব্যাপক ভূমিকা রাখবে। এবং এখন এই বিজয়ের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দোদুল্যমানতায় ছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি আবার জামাতের প্রেমে মগ্ন হবেন। এনসিপি এবং জামাতের অন্যান্য যারা বন্ধুরা রয়েছেন তারাও নতুন উদ্দীপনা ফিরে পাবেন। ফলে যেভাবে সহজে আশা করা হয়েছিল যে এই সমীকরণে